স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং জানিয়ে দেব এই মুহূর্তের প্রধান খবরগুলো। তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর জলকামান এবং লাঠিচার্জ করেছে পুলিশ। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এই ঘটনায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। দুপুর 1টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন তারা। দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন, কিন্তু আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের বোঝানোর চেষ্টা করে। পরে সেই বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে। তাতেও ফেরানো যায়নি বেসরকারি শিক্ষকদের। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনায় কমপক্ষে 5 জন বেসরকারি প্রাথমিক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই রায় দেয়। রায়ে হাইকোর্ট বলেছে, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল AFM সাইফুল করিম বলেন, আদালত 2013 সালের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছে, আর আইনকে চ্যালেঞ্জ করে 2024 সালে করা রিটের একাংশ খারিজ করে দেওয়া হয়েছে। অপর অংশের আবেদনটি নিষ্পত্তি করে 6 মাসের মধ্যে রিটকারীদের পদবি ঠিক করে দিতে বলেছে হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং BMDC-কে নির্দেশনা বাস্তবায়ন করতেও বলা হয়েছে। আদালতের দেয়া যে রায় তাতে সন্তুষ্ট হলেও এখনো বাকি 4টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এরই মধ্যে বাকি দাবিগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকেও যাচ্ছেন তারা। 5 দফা দাবি আদায়ে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের সারা দেশে কর্মবিরতির অংশ হিসেবে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ওদিকে দেশের সব মেডিকেল এবং ডেন্টালে ক্লাস বর্জন এবং পরীক্ষা বন্ধ রয়েছে। একই সঙ্গে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরাও এই কর্মবিরতি পালন করছেন। সরকারি বেসরকারি সব হাসপাতালে ইনডোর এবং আউটডোর সেবা এবং চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও বন্ধ রয়েছে। তবে ICU, CCU এবং ক্যাজুয়ালিটি সহ আরও কিছু বিভাগে সেবা দেওয়া হচ্ছে। আর চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতাল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক IG হাসান মাহমুদ খন্দকার এবং বেনজির আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, IGP শহীদুল হক, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরা বর্তমানে জুলাই অভ্যুত্থানের গণহত্যা সহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে জ্যোতি এবং সাবেক MP সোলাইমান সেলিমকেও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তাদের CMM আদালতে হাজির করা হলে আদেশ দেওয়া হয়। এছাড়া ভাটারা থানা হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। আর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককেও গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন। আর এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তা সহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তাদের ইফতার করার কথা রয়েছে। এছাড়া প্রেস সচিব জানিয়েছেন, মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আগের দিনের তুলনায় তার ব্রেন স্টেম এবং চোখের মনির প্রসারণ কমে গেছে। CMH-এর চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। শিশুটির জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বানও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
এনআইডি ইসির অধীনে রাখতে আগামীকাল সারা দেশে 2 ঘন্টার কর্মবিরতি এবং মানববন্ধন পালন করবে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এতে করে বাধাগ্রস্ত হবে এনআইডি সেবা। বুধবার ইসি ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। বলেন, এনআইডি ইসির বাইরে নিতে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, যা এখনও চলছে। আওয়ামী লীগ সরকারের সময়ে এনআইডি নিয়ে ব্যবসা করা হয়েছিল বলে অভিযোগ করেন তারা। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট খাতে সেবা দিতে স্বতন্ত্র কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, সংস্কার বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দুপুরে শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত বিএনপির 31 দফা এবং জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেছেন, 17 বছরে বিএনপির বহু নেতাকর্মী ফাঁসি, গুম, খুন হয়েছে, জেল জুলুম সহ্য করতে হয়েছে। ভোটের অধিকারের জন্যই মূলত বিএনপি এসব সহ্য করেছে। দেরিতে নির্বাচন চাওয়া দলের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ আছে যারা মূলত কার্যকর বিরোধী দল নয়, তারা নির্বাচনের বিরোধিতা করছে। কারণ তারা ভোটকে এবং নির্বাচনকে ভয় পায়। তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের মতো বেহিসাবি কথা বলা দলকে সতর্ক করে দেন বিএনপির নেতা। ধর্ষণের ঘটনায় অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার সকালে প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। এ সময় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। তিনি বলেন, দেশে এখনও ফ্যাসিস্টদের পেতাত্তারা রয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নের নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে দ্রুতই রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে দেশে চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজধানীর মহাখালীতে গভীর রাতের আগুনে পুড়েছে 7 তলা বস্তি। আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। বুধবার ভোররাত 5:20-এর দিকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন, রাত 3:40 এই আগুন লাগে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া প্রথম ইউনিট 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং সে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল 4:45টার মধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমার বিস্ফোরণের পর সেখান থেকে আগুনের ফুলকি ঘরের ওপর পড়লে তা থেকে মূলত আগুন ছড়িয়ে পড়ে। আর ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল 83 বছর। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সৈয়দ মঞ্জুর এলাহি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। সৈয়দ মঞ্জুর এলাহি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। 1996 থেকে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।